আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি এন্ড দাখিল 2027 ব্যাচ। 27 ব্যাচ বলতে আপনারা আসলে শুরুর দিকে এটাই কিন্তু আপনারা বলছেন যে 27 ব্যাচ, কিন্তু এখন আপনাদের যে জিনিসটা দেখা যাচ্ছে আপনাদের 2026 পরীক্ষাটা হবে। অর্থাৎ আমাদের এই বছর যে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে পরীক্ষাটা হবে। আর ডিসেম্বর মাস তো এটা 26-এর মধ্যে পড়ে। আর আপনাদের পরীক্ষা শেষ হইতে হইতে মানে একদম সর্বশেষ পরীক্ষাটা আবার সাথে সাথে পড়তে পারে। মানে ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে যে পরীক্ষাটা শেষ হবে এমনও নাও হতে পারে। এমনও হতে পারে যে জানুয়ারি মাস মানে 27-এর জানুয়ারি মাসেও পরীক্ষা হতে পারে। মানে পরীক্ষা হতে পারে বলতে মানে শুরু হবে ডিসেম্বরে। এখন এক মাসে তার পরীক্ষাটা শেষ হয় না। আসলে আমাদের বোর্ড পরীক্ষাগুলো অনেকদিন সময় নিয়ে এরপর তারা নেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জানুয়ারি মাসেও দু একটা পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলা যারা সায়েন্সে আছেন আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলাও জানুয়ারি মাসে হবে। মানে আমি মনে করি আর কি এরকম হবে। তো আপনারা 26-27 ব্যাচ বলা যায়, মানে 26 ব্যাচেও কিছু পরীক্ষা থাকবে, 27 মানে 26 সালেও কিছু পরীক্ষা থাকবে, 27 সালেও কিছু পরীক্ষা থাকবে। আর আপনাদের পরীক্ষার যে সিলেবাসটা একদম সম্পূর্ণ অধ্যায়, সম্পূর্ণ বিষয়, আপনাদের কোনো সার নাই। আমি চাইছিলাম যে শুরুর দিক থেকে একদম রিভিশন মূলক বেশ কিছু ক্লাস দেওয়ার জন্য। এর আগে সেটের উপর একটা ক্লাস আমি নিয়েছিলাম, তবে আপনাদেরকে আমি কিছু কথা বলি, এরপর দু একটা ম্যাথ একটু আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আসলে আমি দেওয়ার চেষ্টা করব ক্লাসগুলো। হ্যাঁ, তো আমাদের এখন যে জিনিসটা দেখতে হচ্ছে, এই যে দেখেন আমাদের সর্বমোট অধ্যায় আছে হচ্ছে 17টা। আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি? এই যে এটা আমাদের এই গণিত যে এই বইটা আছে, এই বিষয়ে সর্বমোট 17টা অধ্যায়। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই ডর ভয়ের মধ্যে আছেন যে কিভাবে এটা আমরা সমাধান করতে পারি। এটা আমাদের আসলে খুব কঠিন একটা বিষয়। তো যাই হোক, এটা সহজ করার দায়িত্ব হচ্ছে আমার। আমার ক্লাসগুলো যে সব সময় মনোযোগ সহকারে করবেন। আপনাদের কোন অধ্যায়টা সমস্যা? আপনারা নবম শ্রেণীতে অনেক অধ্যায় আসলে পড়ছেন, দশম শ্রেণীতে অলরেডি 4 মাস শেষ হয়ে গেছে, আপনারা অনেক কিছু পড়ছেন, অতি শীঘ্রই আপনাদের টেস্ট পরীক্ষা হবে। তো এখন আপনাদের আসলে কোন অধ্যায়টা সমস্যা সেটা আমাকে কমেন্ট করবেন। সেই অধ্যায়টার উপরে আমি আসলে ক্লাসটা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এমন একটা অধ্যায় পড়াইলাম যেটা আপনারা আগে থেকেই পারেন। তো সেটা আসলে তো আর দিলে আপনাদের লাভ হচ্ছে না। তো কোন অধ্যায়টা আসলে আপনাদের সমস্যা সেটা আমাকে বলবেন, তাহলে আর কি জিনিসটা আপনাদের অনেক উপকার হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের মোট 17টা অধ্যায় আছে। 17টা অধ্যায় আমাদের 4টা অংশ। একটা হচ্ছে আমাদের বীজগণিত অংশ, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান। এখন আপনাদের আমি বলি, আমাদের যে 4টা অংশ যে আছে, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান। বীজগণিত, আচ্ছা আমি বলি, এখানে হচ্ছে আমার যে প্রথম অধ্যায়টা, যার নাম হচ্ছে আমার কি বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা অধ্যায়টা কিন্তু আমার বীজগণিতের অন্তর্ভুক্ত। 2 নাম্বার অধ্যায় সেট ও ফাংশন আমার বীজগণিতের অন্তর্ভুক্ত। 3 নাম্বার অধ্যায় বীজগাণিতিক রাশি, বীজগণিতের অন্তর্ভুক্ত। 4 নাম্বার অধ্যায় সূচক ও লগারিদম, যেটা হচ্ছে আমার বীজগণিতের অন্তর্ভুক্ত। 5 নাম্বার অধ্যায় হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এরকম। তো এই সমীকরণের যে অধ্যায়টা, একটা চলক থাকবে, দ্বিঘাত সমীকরণ, এগুলো আমরা সমাধান করব। তো এই সমাধানগুলো আসলে এটা বীজগণিতের মধ্যে পড়ে। 6 নাম্বার হচ্ছে আমাদের জ্যামিতি, 7 নাম্বার অধ্যায় জ্যামিতিক অঙ্কন, 8 নাম্বার অধ্যায় বৃত্ত, এগুলো জ্যামিতির মধ্যে পড়ে। 9 নাম্বার অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি,
10 নাম্বার দূরত্ব চেতা ত্রিকোণমিতির মধ্যে পড়বে। ত্রিকোণমিতির ফর্মুলা গুলো দিয়ে আমরা এগুলা করব। 11 নাম্বার অধ্যায় হচ্ছে আমার বীজগণিতের অন্তর্ভুক্ত, বীজগাণিতিক অনুপাত সমানুপাত। 12 নাম্বার অধ্যায় 2 চলক বিশিষ্ট সমীকরণ, এটা ছিল 1 চলক বিশিষ্ট, এটা হচ্ছে 2 চলক বিশিষ্ট, বীজগণিতের অন্তর্ভুক্ত। 13 নাম্বার অধ্যায় হচ্ছে ধারা, যোগফল নির্ণয় করা। 14 নাম্বার অধ্যায় আমাদের এটা জ্যামিতির মধ্যে পড়বে। 15 নম্বর অধ্যায় জ্যামিতির মধ্যে পড়বে। 16 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে পড়বে। আর 17 নম্বর অধ্যায় হচ্ছে আমার পরিসংখ্যানের মধ্যে পড়বে। তাহলে আমরা সব থেকে কম পাইতেছি কোনটা? অবশ্যই পরিসংখ্যান। এটা আমাদের সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং আমরা যদি আসলে একটা জিনিস চিন্তা করি, আমাদের বিগত বছরগুলোতে যে জিনিসটা দেখা গেছে বা বর্তমানে আসলে যে জিনিসটা হয়, যে আমাদের যে নবম অধ্যায়টা আছে না, এই নবম অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ। এটা থেকে আমাদের প্রশ্ন প্রায় প্রায় আসলে আসতে দেখা যায়। তো এই অধ্যায়টা আমরা আসলে কভার করব। আরো কিছু সহজ অধ্যায় আছে, যেমন বীজগণিতে আমরা যদি 2 নম্বর অধ্যায়টা পড়ি, তারপরে 11 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়, হ্যাঁ 4 নম্বর অধ্যায় আমাদের অনেকটুকু সহজ আছে। তো বীজগণিতে আসলে এই 4টা অধ্যায় আমরা মোটামুটি মানে কমনও বলতে পারি এবং সহজও বলতে পারি। আবার একটু বেশি সহজ হয়ে যায়, যেমন হচ্ছে আমাদের 1 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, এগুলো আবার বেশি সহজ। যেগুলো একদম সহজ, খুব বেশি সহজ, ওগুলো থেকে প্রশ্ন হয় না। কঠিন হইতেছে আমাদের 3 নম্বর অধ্যায়, তাই না? 3 নম্বর অধ্যায় হইতেছে আমাদের কঠিন। আর জ্যামিতি থেকে আমাদের এই 2টা অধ্যায় যেমন একটু খুব বেশি কঠিন এমন না, মাত্র কয়েকটা সম্পদ উপপাদ্য আছে যা পড়লে আমাদের আসলে জ্যামিতির অংশটা আমাদের শেষ হয়। তো আমি আসলে বলতে চাচ্ছি, আপনারা আসলে কে কোন অধ্যায়গুলো ঠিক মতো পড়ছেন না পড়ছেন ওটা আমার দেখার বিষয় না। আমি বলতেছি যে আমি যে অধ্যায়গুলো মার্ক করলাম, বীজগণিত অংশ থেকে 2, 4, 11 এবং 13 নম্বর অধ্যায়, জ্যামিতি থেকে 7 এবং 8, ত্রিকোণমিতি থেকে শুধুমাত্র 9 অধ্যায়, পরিসংখ্যান থেকে শুধুমাত্র 17 নম্বর অধ্যায়, এই মোট 8টা অধ্যায় আমি মার্ক করছি। এই 8টা অধ্যায়ের মধ্যে, এই 8টা অধ্যায় এর মধ্যে যদি কারো কোনো অধ্যায় সমস্যা থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে ভাইয়া আমার এই 8টা অধ্যায়ের মধ্যে আমার 8ম অধ্যায়টা আমার সমস্যা, আমি কিছুই বুঝি না, সুতরাং এই অধ্যায়ের উপর আমাকে কিছু ক্লাস দিবেন, আমি ক্লাসগুলো করব। হ্যাঁ, তাহলে আমি অবশ্যই ক্লাসগুলো আপলোড দিব। কারো যদি সমস্যা হয় যে আমি 8 নম্বর অধ্যায় পারি, আমার 13 নাম্বার যে অধ্যায়টা আছে এটা আমার সমস্যা, আমাকে এই অধ্যায়ের উপর ক্লাস দেন, আমি আর না করব না, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই অধ্যায়ের উপর ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু করব। তো এই আমি যে অধ্যায়গুলো মার্ক করছি, আমার বিশ্বাস আপনারা যদি এই 8টা অধ্যায়, 17টা অধ্যায় আপনার পড়তে হবে না, এই 17টার মধ্যে যদি 8টা অধ্যায়, এই 8টা অধ্যায় যদি আপনি শেষ করতে পারেন, মানে এই 8টা অধ্যায় যদি আপনি খুব ভালোভাবে পারেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই গণিতে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। যেমন পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল আসবে, এটা শিওর যে 2টা সৃজনশীল আসবে, এবং আপনি চাইলে 2টাই দিতে পারবেন। যে তাই যদি দেন, তাহলে কিন্তু আপনার পরিসংখ্যান থেকে অবশ্যই অবশ্যই আপনি 2টা সৃজনশীল অবশ্যই 20 মার্ক পাবেন, কনফার্ম। এরপরে আসেন আমাদের ত্রিকোণমিতি পরিমিতি, এই অংশ থেকে আমার 3টা প্রশ্ন থাকবে, আসার চান্স হচ্ছে 9ম অধ্যায় এবং 16 নম্বর অধ্যায়। 16 নম্বর অধ্যায়টা একটু কঠিন, মানে তুলনামূলক ভাবে একটু জটিল। আপনারা সবাই এটা বলেন যে অনেক অনেক ফর্মুলা মনে রাখতে হয়, অনেক কঠিন। হ্যাঁ, অনেক আসলে ক্যালকুলেশন ম্যাথ গুলো আসলে তুলনামূলক ভাবে অনেক বড় বড় হয়। তো 16 নম্বর অধ্যায়টা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আসলে পড়তেই হবে বিষয়টা এমন না। তো 9 নম্বর অধ্যায়টা কিন্তু আমাদের অবশ্যই একটা সৃজনশীল আসলে প্রত্যেক বছরই থাকে। যদি শর্ট সিলেবাস হইতো তাহলে 2টা সৃজনশীল থাকতো, শর্ট সিলেবাস হলে 2টা সৃজনশীল আসলে থাকতো। মানে আমাদের সময় আমি যখন পরীক্ষা দিছি,
আমাদের কিন্তু মানদণ্ডটা অন্যরকম ছিল। সেখানে ত্রিকোণমিতি পরিমিতি থেকে 3টা সৃজনশীল ছিল, যার মধ্যে 2টাই আসছিল আমার ত্রিকোণমিতি থেকে, একটা আসছিল আমার পরিমিতি থেকে। এটা আমার সিলেবাসে ছিল না। তো যাই হোক, অবশ্যই অবশ্যই আপনারা এতটুকু শিওর থাকবেন যে আমার ত্রিকোণমিতি, এখান থেকে আমার এই ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমার অনেক, প্রায় 100%, মানে 99% সম্ভাবনা আপনারা আছে। আর 1% তো বুঝেন, 1% হয়েই যাব, এতটুকু কোনো ব্যাপার না। তো এই ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন থাকবে, আপনি এটা আনসার করতে পারবেন। আপনার যদি এই 2টা অধ্যায় যদি পড়া থাকে, আপনি অবশ্যই অবশ্যই একটা সৃজনশীল খুব সুন্দরভাবে আনসার করতে পারবেন। আর বীজগণিতে 8টা অধ্যায়ের মধ্যে আমি যে 4টা অধ্যায় মার্ক করছি, এই 4টা অধ্যায় যদি আপনার খুব ভালোভাবে পড়া থাকে, আপনি আরো একটা সৃজনশীল অবশ্যই আনসার করতে পারবেন। একদম ফুল সিলেবাসের কথা বলতেছি। ফুল সিলেবাস থেকে এই 8টা অধ্যায় যদি আপনি কভার করতে পারেন, এই 8টা অধ্যায় যদি আপনার কভার থাকে, আপনি অবশ্যই অবশ্যই আপনার সৃজনশীল যে 5টা অ্যান্সার করতে হবে, আপনি 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবেন, একটাও বাদ যাবে না। আপনি একদম গুনে গুনে পরিসংখ্যান থেকে 2টা দিবেন, আর বাকি বিভাগ থেকে একটা করে দিবেন। মোট 5টা সৃজনশীল আপনি অবশ্যই অ্যান্সার করতে পারবেন, কোনো সন্দেহ নাই। এরপরে এমসিকিউতে আসেন। 17টা অধ্যায় এমসিকিউ এর জন্য আসলে সবগুলো অধ্যায়ে পড়তে হবে, আপনার 30-এর মধ্যে 30ই পাইতে হবে তা তো না। এমনকি আমার এমসিকিউতে 30-এর মধ্যে 30ই পাইতে হবে। আমি বলছি, আপনার যদি এই 8টা অধ্যায় খুব ভালোভাবে পড়া থাকে, এই 8টা অধ্যায় যদি খুব ভালোভাবে পড়া থাকে, আপনি অবশ্যই অবশ্যই 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবেন। 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারবেন মানে হচ্ছে আপনি 50 পাইবেন, 50 পাইলেন, বুঝলেন কিন্তু কথাটা। আবার হচ্ছে আমার এমসিকিউ আছে, ছোট প্রশ্ন আছে। এমসিকিউ যদি আপনি, যেহেতু এগুলা কমন অধ্যায়গুলো আমি মার্ক করছি, এই কমন গুলা থেকে ধরেন যে আপনার 20টা এমসিকিউ থাকবে, আর আমার যে বাকি 9টা অধ্যায় আছে, এখন এই যে এই অধ্যায়টা আপনি এমসিকিউ এর জন্য একটু পড়তে পারেন, এটা এমসিকিউ এর জন্য আমার গুরুত্বপূর্ণ। তো এখন বর্তমানে এই অধ্যায় এবং এই অধ্যায়, এই 2টা অধ্যায় আপনি এমসিকিউ এর জন্য এক্সট্রা করে পড়ে নেবেন। একটু কষ্ট হবে, আমি এই 2টা অধ্যায়ের উপর খুব মানে একটু কঠিন, এই 2টা অধ্যায় খুবই কঠিন, এটা আমিও জানি যে এই 2টা অধ্যায় খুবই কঠিন, কিন্তু করার নাই কোনো কিছু। এমসিকিউ এর জন্য সবচেয়ে কমন অধ্যায় হচ্ছে এই 2টা অধ্যায়। এই 2টা অধ্যায় আমার এমসিকিউ এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমার প্রত্যেকটা অধ্যায় থেকে 1টা 2টা বড় জোর 3টা এমসিকিউ আসতে পারে, কিন্তু এই 3 নাম্বার থেকে 5টা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক আছে, অনেক আছে, এগুলা অনেক রেকর্ড আছে যে 5টা 6টা পর্যন্ত এমসিকিউ এই একটা অধ্যায় থেকে আসছে, এরকম আর কি সম্ভাবনা অনেক, প্রচুর। তো 3 নাম্বার অধ্যায় এবং 16 নাম্বার অধ্যায়, এই 2টা অধ্যায় আপনারা এমসিকিউ এর জন্য পড়ে নেবেন। আর বাকিগুলো যেহেতু সৃজনশীলের জন্য পড়তেছেন, আপনার এমসিকিউ এর জন্য কভার হয়ে যাবে। আর এগুলোর মধ্যে থেকে আপনি অবশ্যই অবশ্যই মিনিমাম নাও যদি হয় 22 থেকে 23টা এমসিকিউ পাবেন, 22 থেকে 23টা এমসিকিউ আপনি পাবেন। আমি যে 10টা অধ্যায় মার্ক করছি, আগে যে 8টা অধ্যায় মার্ক করছিলাম, এই 8টা অধ্যায় হইতেছে শুধুমাত্র সৃজনশীলের জন্য, শুধুমাত্র কিসের জন্য? সৃজনশীলের জন্য। তাহলে আপনি অবশ্যই 50 পাবেন। আর আমি যে অধ্যায়গুলো মার্ক করছি, 10টা অধ্যায়, আমি বলতে পারি এই 10টা অধ্যায় যদি আপনি কভার করেন, আপনি 22 থেকে 23টা এমসিকিউ পরীক্ষায় খুব ইজিলি ভাবে পাবেন আর কি। এই 10টা অধ্যায় থেকেই এমসিকিউ গুলা হবে। আপনি যদি 30টা এমসিকিউ পাইলেন, 30টার মধ্যে আপনার 3টা ভুল হইল, মানে 2-1টা ভুল হবেই স্বাভাবিক, তাহলে আপনি 20টা কারেক্ট হইল। ধরেন যে এখানে সর্বমোট 20টা এমসিকিউ আপনার সঠিক হইল, তাহলে 20 পাইলেন। আর এই যে এই অধ্যায়গুলো যদি আপনার সৃজনশীলের জন্য, এমসিকিউ এর জন্য যদি খুব ভালোভাবে পড়া থাকে, যদি খুব ভালোভাবে পড়া থাকে,
বুঝলেন কিন্তু আমার কথাগুলা। আপনার ছোট প্রশ্ন থাকবে সর্বমোট 15টা, 10টা দিতে হবে, 10টার মধ্যে 20 নাম্বার, একটার মধ্যে 2 করে, একটা ছোট প্রশ্নের মধ্যে 2 করে নাম্বার। আচ্ছা 2 করে যেহেতু নাম্বার, তাহলে আপনি যদি এখান থেকে 5টা যদি প্রশ্ন দিতে পারেন, অবশ্যই 5টা প্রশ্ন কিন্তু এখান থেকে দেওয়া জুলুম হবে না। 5টার মধ্যে আপনার 2 করে পাইলে আপনি 10 নাম্বার। দেখেন এ প্লাস পাইছেন, এসএসসি 27 ব্যাচ। আপনারা আজকে কমেন্ট করবেন, দেখেন আপনাদেরকে আমি এ প্লাস পাওয়াই দিলাম, এ প্লাস পাওয়াই দিছি, এসএসসি 27 ব্যাচ এ প্লাস নিশ্চিত। আপনার কিন্তু একদম 100 পাইতে হবে বিষয়টা এমন না, আপনি 80 পাইতে পারেন। এমনও যদি হয় আপনি 50-এর মধ্যে 50 পাইলেন না, আপনি 45 পাইলেন, আর এখানে গিয়া আপনি 10-এর জায়গায় 15 পাইলেন, তারপরেও দেখেন এ প্লাস আসবো। মানে রিটেন যদি একটু খারাপও হয়, 5টা সৃজনশীল যদি নাও পারেন, তারপরেও কিন্তু মানে আসলে এ প্লাস পাওয়া সম্ভব। আবার আরো একটু এদিক সেদিক হইতে পারে, ঘরে ফিরে আপনার মানে এ প্লাস আসার সম্ভাবনা কিন্তু থাকে। শুধুমাত্র এই 8টা অধ্যায় সৃজনশীলের জন্য পড়বেন, আর বাকি 2টা অধ্যায় সহ সর্বমোট 10টা অধ্যায় আপনার সৃজনশীলের জন্য পড়বেন। সৃজনশীল এবং ছোট প্রশ্নের জন্য পড়ে নেবেন। আর বাকি যেগুলো অধ্যায় আছে, 1 নাম্বার অধ্যায়, 5, 12, 6, 14, 15, 10, এই অধ্যায়গুলা একদম লেস ইম্পর্টেন্ট। এই অধ্যায়গুলা হচ্ছে একদম লেস ইম্পর্টেন্ট। আমি বলি যে আপনারা এই 10টা অধ্যায় পড়েন, বাকি যে 7টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায় পড়ার দরকার নাই। এই 7টা অধ্যায় থেকে পড়ার কোনো দরকারই নাই। এগুলা সহজ, এগুলা আসলে অনেক সহজ, যে পড়ার দরকার নাই। এগুলা থেকে আপনার খুব বেশি প্রশ্ন হবে না। ওই এমসিকিউ এর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে এমসিকিউ থাকতে পারে, এই অধ্যায় থেকে একটা, এই অধ্যায় থেকে একটা, এই অধ্যায় থেকে একটা, এরকম থাকতে পারে। বা একটা অধ্যায় বাদও যাইতে পারে, যে ওই অধ্যায় থেকে প্রশ্নই হয় না, এমসিকিউ আসেই নাই, এরকমও হতে পারে। ছোট প্রশ্ন ক্ষেত্রেও সেম। ছোট প্রশ্ন এখন বীজগণিতের যে 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায় থেকে কি আপনার একটা করে ছোট প্রশ্ন থাকবে? জীবনেও না। আপনার 2-একটা অধ্যায় বাদ যাবে, বাদ রাখছি 3টা অধ্যায়, তার মানে আপনার ছোট প্রশ্ন থাকবেই না। আপনি চাইলে 10টা ছোট প্রশ্নে আসলে অ্যান্সার করতে পারবেন, শুধুমাত্র এগুলা খুব ভালোভাবে পড়লে। তো যাই হোক, আসলে এই জিনিসগুলো আপনাদেরকে আমি ধরাই দিলাম যে কোন টপিকগুলো আসলে আপনাদের করা উচিত, মানে আগে প্রিপারেশন নেওয়া উচিত। অর্থাৎ আপনারা যদি আগে থেকে ভালোভাবে পড়া থাকেন, এই অধ্যায়গুলো কি করবেন, এখন থেকেই রিভিশন দিবেন, এবং যখনই আপনাদের সমস্যা হবে আমার সাথে শেয়ার করবেন যে আমার এই প্রশ্নটা আমি সমাধান করতে পারতাছি না, আমাকে যেভাবেই হোক এটা সমাধান করে দেন। তাহলে আমি যেভাবেই পারি আপনাদেরকে এই অধ্যায়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আজকে আমি হালকা করে কিছু ম্যাথ দেখাবো। হালকা করে ম্যাথ দেখানোর মধ্যে আমি হচ্ছে আমাদের যে বোর্ড বইয়ের 9.2 আমার অনুশীলনীতে কিছু ম্যাথ এমসিকিউ আছে। আমাদের এমসিকিউ তো পরীক্ষায় আসে, তাই না? তো আমি যদি এই ক্লাসটা নেই এখন, তাহলে আপনাদের ত্রিকোণমিতির কিছু বেসিক আলোচনাগুলা কিন্তু আপনার মানে যেগুলো আপনারা পড়ছেন ত্রিকোণমিতি, ওইগুলো আপনার আবার রিপিট হইলে এই জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে পরবর্তী ক্লাসগুলোতে বুঝতে পারবেন। তো 1 নাম্বার প্রশ্নে হচ্ছে cos থিটা মানে হাফ, cos থিটা সমান হাফ, cot থিটা সমান কত? cos থিটা এটার মান হাফ দেওয়া আছে, cot থিটার মান কত হবে? এটা আমরা কিভাবে করতে পারি, এটা কিভাবে আমরা সমাধান করতে পারি? এখানে যেহেতু cos আছে আর এখানে হাফ আছে, এখানে cos এবং এখানে হাফ, আমাদের একটা জিনিস চিন্তা করেন, cos কত ডিগ্রির মান আসলে হাফ হইতে পারে? এরকম মান কিন্তু আমরা জানি যে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ, মানে cos, এখানে যেহেতু cos আছে তার মানে cos কত ডিগ্রির মান কত,
এখানে হাফ আছে, তার মানে হাফ। এটা যদি √3/2 হইতো, আর এখানে তো cos আছে, তার মানে cos কত ডিগ্রি মান √3/2। আবার এখানে হাফ আছে ঠিকই, এখানে যদি cos না থাকে, যদি sin থাকতো, মানে sin কত ডিগ্রি মান হাফ, এরকম আমরা চিন্তা করতাম। যেখানে এখানে cos আছে এবং এখানে হাফ আছে, cos কত ডিগ্রি মান হাফ, অবশ্যই আমাদের হইতাছে, আমরা জানি যে cos 60 ডিগ্রি মান হাফ, তার মানে থিটার মান হইতাছে আমার 60 ডিগ্রি। থিটা কত? 60 ডিগ্রি। এই যে থিটার মান আমরা 60 পাইলাম, এটা আমরা এখানে বসাবো। তাহলে cot থিটা মানে 60, তাহলে cot 60 মানে কত? অবশ্যই আমরা জানি 1/√3। এটাই হচ্ছে আমাদের आंसर, যেটা আমরা ক নম্বরে পাবো। তাহলে এটার সমাধান হইতেছে আমাদের ক নম্বর। এরকম একটা অনুপাতের মান দেওয়া থাকলে আমাদের অন্য আরেকটা অনুপাতের মান আমরা এইভাবে বের করতে পারি। জাস্ট কত ডিগ্রি মান আমার হাফ হচ্ছে, সেটা আমার থিটার মান বের করে থিটার এই মানটা আমরা ওই অনুপাতের মধ্যে বসিয়ে দিব, মান হিসাব করবে। আর এটা পারার জন্য এই টাইপের যে এমসিকিউ গুলো আছে, এগুলো আমাদের বোর্ডে প্রচুর আসে। আজকে আমি যে টাইমে এই ক্লাসটা রেকর্ড করতেছি, এই টাইমে আমার সারা বাংলাদেশে আমার গণিত পরীক্ষা চলতেছে। সারা বাংলাদেশে এখন কি চলতেছে? গণিত পরীক্ষা। অলরেডি মনে হয় এমসিকিউ প্রায় শেষের দিকে। ওদের পরীক্ষা শুরু হয়েছে 10টার সময়। আমিও জাস্ট 10টার সময়, মানে 2-1 মিনিট মনে হয় এদিক সেদিক হয়েছে, আমি 10টার সময় আসলে ক্লাসটা শুরু করছি। তো আজকের প্রশ্নের সমাধান কিন্তু আমি ব্যাখ্যা সহকারে ওদের দিব, এবং ওইখানে আমরা দেখতে পারবো যে ম্যাক্সিমাম বোর্ডে আমার এই টাইপ থেকে একটা এমসিকিউ আসছে। এই টাইপ থেকে আমার একটা এমসিকিউ প্রত্যেকটা বোর্ডে আসছে, এটা তো আমি শিওর। এখন আমি প্রশ্ন হাতে পাই নাই, কিন্তু আমি এতটুকু শিওর ওরা অবশ্যই এই টাইপের একটা এমসিকিউ পাইছে, সুতরাং আপনারাও পাবেন। 2 নম্বর এমসিকিউতে যাই। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা দেওয়া আছে 1/3। আচ্ছা, দেওয়া আছে, ভালো কথা। এবার বলছে cos টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটার মান কত হবে? আচ্ছা, 4 কে আমরা সূচকের নিয়ম অনুযায়ী, সূচকের যে নিয়মগুলো ছিল, এখানে আমরা cos 4 কে cos স্কয়ার লিখে আমরা হোল স্কয়ার দিতে পারি, cos স্কয়ার লেখা হোল স্কয়ার দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়। পরে মাইনাস, এটাকেও আমরা সেম কাজ করতে পারি। পরে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না? হ্যাঁ করা যায়, হ্যাঁ করে ফেলি। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে cos স্কয়ার থিটা, b বলতে sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ, সুন্দর। এবার এই যে এতটুকু, এইটুকুর মান কত? আমরা সবাই জানি একদম ত্রিকোণমিতির বিখ্যাত সূত্র 1। তাহলে 1 দ্বারা এইটুকু গুণ করলে কি আমার এটাই হবে না? মানে এইটুকুর মান 1 আর এইটুকুর মান হচ্ছে আমাদের 1/3। 1 এবং 1/3 গুণ করলে আমাদের 1/3 আসবে। তার মানে আমার বেসিক্যালি এইটুকুর মান কত? 1/3। বোঝা গেছে? এসএসসি 27 ব্যাচ আপনারা কমেন্ট করবেন। এটা কিন্তু মূলত আপনাদের ব্যাচকে উদ্দেশ্য করেই ক্লাসটা নেওয়া। আচ্ছা, 9.2 এর 2 নম্বর এমসিকিউটা আমরা সমাধান করে দিচ্ছি। এরপর 3 নম্বর এমসিকিউতে যাব। অনেক স্যার আসলে এই জিনিসগুলো পড়াবে না, বলবে যে তোমরা বোর্ডের প্রশ্নগুলো শুধু সলভ করো, কিন্তু আমি মনে করি যে আমার বইয়ে যে প্রশ্নগুলো আছে, অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে, বা হচ্ছে সৃজনশীল গুলো আছে, এবং আদার্স আমাদের যে যত ধরনের ডাকের অঙ্ক আছে, এইগুলো থেকে আমাদের প্রশ্ন অনেক সময় একদম হুবহু কমন পড়বে। জাস্ট এইগুলো আপনারা পড়বেন।
এবার দেখেন cos থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা দেওয়া আছে আমাদের 1/√3। তাহলে এখানে cot আর এখানে √3 মানে 1/√3। তাহলে আমরা কি চিন্তা করব যে আমাদের cot কত ডিগ্রির মান √3? অবশ্যই আমরা জানি cot 60 ডিগ্রি। তার মানে এখানে আছে আমাদের থিটা মাইনাস 30 ডিগ্রি। থিটা মাইনাস 30 ডিগ্রি তাহলে কত হইলো আমাদের? অবশ্যই 60 ডিগ্রি। মাইনাস 30 ওই পাশে যায় প্লাস হয়ে যাব, 60 আর 30 যোগ করলে 90। তাহলে থিটা আমরা কত পাইলাম? 90। এবার আমাদের কি বলছে সাইন থিটা সমান কত? সাইন থিটা আমরা সাইন লিখলাম, এই যে আমাদের থিটা আছে, থিটা মানে কত? 90। সাইন 90 মানে কত? অবশ্যই আমরা জানি 1। সাইন থিটার মান কত আমাদের? 1। এই যে ছোট গা, দেখেন এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা 4 নম্বর এমসিকিউতে যাব। tan 3a সমান √3। বোর্ড বইয়ের অনুশীলনীতে যে ধরনের যত প্রশ্ন আছে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবেন। প্রত্যেকটা প্রবলেম আপনারা সমাধান করার চেষ্টা করবেন, এতে আপনাদের অনেক অনেক উপকার হবে। তাহলে এখানে tan এবং √3, তাহলে আমরা চিন্তা করব কি tan কত ডিগ্রি মান √3? অবশ্যই 60 ডিগ্রি। tan এর সাথে কেরা আছে 3a, 3a কত? 60 ডিগ্রি। তাহলে a কত হবো? 3 যেহেতু গুণন আকারে আছে ওই পাশে যায় ভাগ, 60/3 মানে 20। তাহলে এর মান কত ডিগ্রি? অবশ্যই 20 ডিগ্রি করে, 20 ডিগ্রি করে এই যে ছোট গ নম্বরে আছে। আমার থিটার মানের একটা রেঞ্জ দেওয়া আছে। থিটার মান আমার 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রি হতে পারে, এর থেকে বড় হতে পারে, 90 ডিগ্রি হতে পারে বা এর থেকে ছোট হতে পারে। অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যত মান আছে, যতগুলা সংখ্যা আছে, ওই মানগুলোর যদি আমরা সাইন নেই তাহলে আমার আসলে সাইন থিটার মান তো অনেক, সাইন 0 ডিগ্রির জন্য একটা, 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা, এরকম মান আসবে না? আসবে। এখন এই মানগুলো আমাদের বিভিন্ন কোণের জন্য বিভিন্ন মান, অসংখ্য কোণ আছে। আমার কিন্তু শুধু এই 90টা না, আমাদের দর্শনীকেও অনেক আসলে কোণ আছে যেগুলোর জন্য আসলে আমরা পাই। তো অসংখ্য মান আসলে আমরা পাবো, কিন্তু আপনারা এই অসংখ্য মান বের করার দরকার নাই। আপনারা জাস্ট এটা মনে রাখবেন যে হচ্ছে সাইন থিটার মান সর্বোচ্চ কত হয়? সাইন থিটার মান সর্বোচ্চ হয় হচ্ছে আমার 1। সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে এত। আর এই যে রেঞ্জটা দেখাইছে না, এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে যদি আমরা সর্বনিম্ন মান বলি তাহলে হবে 0। আর বাস্তবে যদি জিনিসটা দেখা যায়, আমাদের কিছু কোণের জন্য সে মানটা 0 থেকেও ছোট হয়, সেটা হয় আমাদের -1। অর্থাৎ আসল কথা হচ্ছে সাইন থিটার সর্বোচ্চ সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। কিন্তু এই রেঞ্জের মধ্যে সবথেকে ছোট মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 1। এটা সাইন থিটার ক্ষেত্রে। এটা হচ্ছে আমার রেঞ্জ, সাইন থিটার রেঞ্জ মানে এই দুটা মান সহ। আর সহজে তো এই কারণে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে আমার রেঞ্জ। আর ডোমেন হবে আমাদের, আমরা কোণ কিন্তু -ইনফিনিটি, একদম এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এই ইনফিনিটির সাথে সবসময় থার্ড ব্র্যাকেট হয়, এটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে আমাদের সাইন থিটার ক্ষেত্রে, এটা আমরা মনে রাখবো।
এটার ডোমেন হচ্ছে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট -1, 1 আর রেঞ্জ হচ্ছে এটা, ডোমেন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, যে কোনো কিছু আমার কোণ হইতে পারে। তাহলে এখানে বলছে সর্বোচ্চ মান কত, তাহলে আমার বড় গ নম্বরে যে 1 হবে आंसर। এরপরে 6 নম্বর বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে তাদের আসলে বর্ণনা অনুযায়ী আমার যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে বি কোণটা হবে আমার 90 ডিগ্রি, এ এটা বি আর এটা সি, এরকম হবে। অর্থাৎ এখানে আমার এ সি বলতে যে অতিভুজকে বোঝানো হইতাছে। এটা দেওয়া আছে আমার 2, এ বি বলতে আমার এটাকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে আমার 1। কোণ এ সি বি এটা সমান 30 ডিগ্রি, এটা কেমন কথা? কোণ এ সি বি, এ সি মাঝখানে, এ সি বি যেহেতু বলছে যে মাঝখানে কারা আছে সি, মানে সি তে কোণ হবে। এখন এটা আসলে এই কোণটা, এই সি কোণটা আমার 30 ডিগ্রি, এই কথাটা সঠিক কিনা, এই কথাটা সঠিক কি না সেটা আমি যাচাই করব। তাহলে এটা যদি আমার কোণ হয়, এখানে যদি আমার কোণ হয়, এইটাকে আমরা সাইন সি ধরলাম। সাইন এটা কি, এটা যদি কোণ হয় আমার যে দুটা বাহু দেওয়া আছে, যে দুটা বাহুর মান আমার দেওয়া আছে, সেই দুটা বাহু আসলে কি কি হইতাছে, এটা আমার অতিভুজ আর এটা হয় লম্ব। তাহলে সমুদ্রের লবণ অনেক, মানে এটা হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আপনি কোণের মান বের করতে পারবেন, এখানে সাইন আর এখানে হাফ। সাইন কত ডিগ্রি মান, হাফ, অবশ্যই 30 ডিগ্রি। সি মানেই তো আমাদের কোণ এসিবি, এসিবি অর্থাৎ কোণ সি যেটা আমরা পাই 30 ডিগ্রি। হ্যাঁ, তার মানে আমাদের 1 নাম্বার কথাটা সঠিক। এটা যদি আমাদের কোণ সি যদি 30 ডিগ্রি হয়, কোণ এ অবশ্যই 60 ডিগ্রি হবে। কারণ সমকোণী ত্রিভুজের যে সমকোণ যে এটা যে কোণটা আমার 90 ডিগ্রি হয়, ওই কোণ ব্যতীত বাকি দুইটা কোণ একে অপরের পূরক কোণ হয়। বাকি দুইটা কোণ কি হয় আমার একে অপরের পূরক কোণ, অর্থাৎ একটা মানে দুইটার যোগফল আমার অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। দুইটার যোগফল 90 ডিগ্রি, এটা 30 আর এটা তো আমি 60 নেই, তাহলে 60 আর 30 যোগ করলে 90 হবে। কোণ এ পাইলাম আমরা 60 ডিগ্রি, কোণ এ আমরা 60 ডিগ্রি পাইলাম। এবার বলছে ট্যান এ, ট্যান এ কত হয়? ট্যান এ, এ মানে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান কত? অবশ্যই √3। তাহলে তারা কিন্তু এটাই বলছে যে ট্যান এ হবে √3। তাহলে এই কথাটাও সঠিক, বই যে চিত্রটা দেওয়া আছে সেটা ভুল, আমারটা রাইট। এটার একটা ব্যাখ্যা আছে, এটা আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না, সুতরাং এটা বললাম না, জাস্ট এতটুকু মনে রাখেন আমাদের চিত্র আসলে এই দিকে হবে, ওই দিকে থেকে আমরা যদি দেই তাহলে জিনিসটা ভুল হবে। আচ্ছা, তাহলে 1 নাম্বার কথাটাও সঠিক, 2 নাম্বার কথাটাও সঠিক। এবার আমরা দেখব 3 নাম্বার কথা, এ এবং সি, এটা এটা এ এটা সি, দুটার যোগফল কত 90 ডিগ্রি। তাহলে অবশ্যই sin 90 ডিগ্রি যার মান হইতে হবে 1, কিন্তু দেওয়া আছে 0। তাহলে 3 নাম্বার কথাটা সঠিক না, আমার সঠিক হইতাছে 1 এবং 2। আচ্ছা, গেল। আচ্ছা, এরপর আমাদের 7 নম্বর এমসিকিউ, অর্থাৎ আজকের আলোচনার সর্বশেষ এমসিকিউ।
এটা আলোচনা করেই আজকের এমসিকিউ ক্লাস আজকে শেষ করব। এটা আমরা ত্রিকোণমিতির বেসিক ক্লাসও বলতে পারি, বেসিক আলোচনা। আমরা আসলে 9.2 এর আলোচনা করার জন্য আমরা একটা ছক ব্যবহার করছি অলওয়েজ। তো এই যে এই ছকটা আপনারা অবশ্যই পাবেন 190 নম্বর পেজ। 190 নম্বর পেজে যে ছকটা আছে, এই ছকটা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখানে আমাদের ত্রিভুজ দেওয়া আছে এই যে এরকম এ বি সি। বি কোণ আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে, এটা দেওয়া আছে 2 আর এটা দেওয়া আছে √3, এবং বলা আছে আমার এবি, এবি না এসি, এসি 2, এবি দেওয়া আছে 1, মানে এটাও আমাদের 1 সেটা দেওয়া আছে। আচ্ছা, বলছে cos a এবং sin c এই দুটো সমান হবে। যে cos a কত হয়? cos a, a মানে এখানে আমার a তে কোণ উৎপন্ন করবে, আর a তে যদি কোণ উৎপন্ন করে আমার cos এর জন্য কি? cos এর জন্য হচ্ছে আমার কক্ষে ভূত অনেক, কক্ষে ভূত অনেক। তাহলে ভূমি, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, আর অনেক মানে এত 2, তাহলে 1/2। তাহলে এটার অ্যান্সার আসে আমার 1/2। আচ্ছা, আবার সাইন সি, এটা যদি আমরা নেই, সাইন সির মান আমাদের কত হয়? আচ্ছা বুঝেন, তাহলে সাইন সি, সি মানে এখানে কোণ, আর সমুদ্রের লবণ অনেক, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব অবশ্যই 1/2, এটার মানেও আমরা 1/2 পাই। তাহলে cos এ যা হয়ে যাচ্ছে sin সি একই জিনিস, তার মানে এই দুটো আমরা ইকুয়াল বলতে পারি, এই দুটো আমরা ইকুয়াল বলতে পারি। সুতরাং cos a এবং sin c এটা সমান, এই কথাটা সঠিক। আবার cos a পাইলাম আমরা কত? 1/2, এটা পাইছিলাম। sec a কত হবো? অবশ্যই উল্টা, cos এবং sec একে অপরের বিপরীত, তাহলে 2/1, আর নিচে 1 দেওয়ার দরকার নাই, মানে 2। এবার দুইটার যোগফল কত হবো? 2 + ½ এটা যোগ করলে হয় 5/2। তাহলে cos a এবং sec a দুইটার যোগফল হতে হবে 5/2। হ্যাঁ, আমাদের 5/2 দেওয়া আছে, তার মানে আমাদের 1 নাম্বার কথাটাও সঠিক, 2 নাম্বার কথাটাও সঠিক। এবার আমরা 3 নম্বরে যাব। tan c, c যেহেতু c তে কোণ উৎপন্ন করবে, আর c তে যদি কোণ উৎপন্ন করে আমার চাইছে এটা কি? c তে কোণ উৎপন্ন করে টেরা লম্বাভূত, লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব হতে এটা, ভূমি হইতাছে এটা, তার কত হইলো 1/√3। তাহলে 1/√3, tan c এর মান হবে 1/√3, কিন্তু তাদের দেওয়া আছে কি 2/√3। তাহলে 3 নাম্বার কথাটা কি সঠিক হচ্ছে? অবশ্যই না। তাহলে আমার 1 নম্বর এবং 2 নম্বর কথাটা হচ্ছে সঠিক। ক নম্বর অ্যান্সার। আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের এই 9.2 এর যে 7টা এমসিকিউ আমাদের বোর্ড বইয়ে যে 7টা এমসিকিউ আছে, এটা 25 সালের বই, আপনাদের 26-এ যে নতুন বইটা পাবলিশড হয়েছে সেই বইয়ের প্রশ্নগুলো কিন্তু একটা আলাদা। 25-এর যে বইটা ছিল সেটার আমাদের এমসিকিউ গুলো আমি সমাধান করে দিছি। 26-এর বই যদি কারো কাছে থাকে তাহলে আসলে আপনাদের এই 25-এর বইটাই আছে, 25-এর বইটাই আসলে আপনাদের আছে। তো যাই হোক, আপনারা অবশ্যই দেখবেন, যদি কোনো সমস্যা হয়, যে কোনো প্রশ্ন বোঝেন নাই, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের আসলে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আগামী দিন
আগামী দিন কোন টপিকটা নিয়ে আসলে আপনাদের আলোচনা করলে আপনাদের ভালো হবে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি ওই টপিকের উপর ক্লাস নিয়ে আসবো। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।